জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস প্রোগ্রামে আমি তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ডক্টর মোহাম্মদ আশিরুল হক, সহযোগী অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, এমসি কলেজ সিলেট। আমি তোমাদের মাস্টার্স পার্ট 1 এর ওয়েস্টার্ন পলিটিক্যাল থট এই কোর্সটা নিচ্ছি। আজকে আমার হচ্ছে 7ম লেকচার। তোমরা আশা করি শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকবে এবং কোনো প্রশ্ন যদি উদ্বেগ হয় তোমাদের মনে আমার লেকচার সম্পর্কে, কোনো ইস্যু সম্পর্কে, তোমরা দয়া করে আমাকে ইমেল করতে পারো। আমি ইনশাআল্লাহ তোমাদের ইমেলে উত্তর দেওয়ার চেষ্টা করব। আমরা শুরু করছি আমাদের আজকের আলোচনাটা। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাস প্রোগ্রামে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আমাদের বিষয় হচ্ছে পলিটিক্যাল সায়েন্স, মাস্টার্স পার্ট 1 এর। আজকের কোর্স কোড হচ্ছে 411901। বিষয় হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট। আজকে আমাদের 8ম লেকচার। আজকের আমাদের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে পলিটিক্যাল থট অফ টমাস হবস। আমরা শুরু করছি। ওয়েলকাম টু দ্য পলিটিক্যাল থট অফ টমাস হবস, যিনি আধুনিক রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে একজন অন্যতম প্রধান পুরুষ। টমাস হবস, যার জন্ম হয়েছিল ইংল্যান্ডে, এবং তিনি রাষ্ট্র দর্শনের ক্ষেত্রে একটা ব্যতিক্রমী ধারা উপস্থাপন করেছেন। যে ধারার অন্যতম প্রধান বক্তব্য হচ্ছে যে রাজার ক্ষমতাই হবে সর্বেসর্বা, শাসকের ক্ষমতাই হবে সর্বেসর্বা, এবং জনগণের ভূমিকা বা জনগণের প্রাধান্য সেখানে থাকবে কম। রাজার ইচ্ছাটাই রাষ্ট্রের সর্বাগ্রে মূল্যবান। তো এই অবস্থায় আমরা টমাস হবসকে প্রতিকৃত জানি রাষ্ট্র তত্ত্বের, বিশেষ করে রাষ্ট্রের জন্মের ক্ষেত্রে যে সমস্ত তত্ত্বগুলো আছে তার মধ্যে অন্যতম একটা প্রধান তত্ত্ব হচ্ছে সামাজিক চুক্তির মতবাদ। তিনি হচ্ছেন এই সামাজিক চুক্তির মতবাদের অন্যতম প্রধান পুরুষ, এবং তার এই চুক্তি মতবাদের উপর ভিত্তি করেই পরবর্তীতে জন লক এবং জ্যাক রুসো এই তত্ত্বটাকে, সামাজিক চুক্তির মতবাদ এই তত্ত্বটাকে আরো অগ্রসর করেছে। তো আমরা দেখি তার রাজনৈতিক দর্শনটা কি ছিল টমাস হবসের। টমাস হবস, যিনি জন্মগ্রহণ করেন 1588 খ্রিস্টাব্দে এবং মৃত্যুবরণ করেন 1679 খ্রিস্টাব্দে। তোমরা ডানে দেখতে পাচ্ছ টমাস হবসের একটা পোর্ট্রেট। টমাস হবস তিনি লন্ডনে জন্মগ্রহণ করেন এবং মৃত্যুবরণ করেন লন্ডনেই, সেটা 1679 খ্রিস্টাব্দে। তিনি অক্সফোর্ড থেকে তার শিক্ষা গ্রহণ করেন এবং সেখানে তিনি ক্লাসিক বিষয়ে পড়াশোনা করেন, ক্লাসিক সাহিত্য এবং ধর্মতত্ত্ব ইত্যাদি। হি ওয়াজ ওয়ান অফ দ্য ফাউন্ডার অফ মডার্ন পলিটিক্যাল ফিলোসফি। আধুনিক, আমি যেটা প্রথমেই বলেছি, আধুনিক যে রাজনৈতিক যে মতবাদ তার অন্যতম প্রধান প্রবক্তা হচ্ছেন টমাস হবস। হবস ইউরোপের একটা বড় অংশ ভ্রমণ করেন এবং অনেকবার ভ্রমণ করেন তিনি, এবং এই অবস্থায়, এই ভ্রমণরত অবস্থায় তিনি সায়েন্টিস্ট এর সঙ্গে দেখা করেন এবং বিভিন্ন সরকারের রূপ সম্পর্কে তিনি ধারণা লাভ করেন এবং পড়াশোনা করেন। তিনি জন্মগ্রহণ করেছিলেন একটা যাজক পরিবারে, এবং হবস তার কর্মজীবন শুরু করেন যে রাজ পরিবারের সদস্যদেরকে শিক্ষা দেওয়ার মাধ্যমে, অর্থাৎ তিনি রাজ পরিবারের গৃহ শিক্ষক হিসেবে তার কর্মজীবন শুরু করেন। এবং এই অবস্থায় রাজ পরিবারের খুব ঘনিষ্ঠ সংস্পর্শে থাকার ফলে তিনি রাজতন্ত্রের প্রতি, রাজতন্ত্রের একনিষ্ঠ সমর্থক হয়ে পড়েন। এবং আমি প্রথমেই যেটা বলেছি যে তিনি ব্যতিক্রম ধারার রাষ্ট্র দার্শনিক, রাষ্ট্রবিজ্ঞানী ছিলেন, যিনি তার চোখে রাষ্ট্র দর্শনটাই রাজতন্ত্রের সার্বভৌম ক্ষমতাটাই ছিল সবার আগে এবং জনগণের ক্ষমতা নয়। দেখতে পাচ্ছ রাজতন্ত্রের বা রাজার সার্বভৌম ক্ষমতার একটা প্রতীক হিসেবে রাজমুকুট। ইংল্যান্ডে দুটো গৃহযুদ্ধ হয়, সিভিল ওয়ার যেটাকে আমরা বলি, এবং প্রথম যে গৃহযুদ্ধটা সেটার সময়সীমা ছিল 1662 থেকে 1651, এবং এই সময় প্রথম গৃহযুদ্ধে দ্য কিং বিং এক্সিকিউটেড অ্যান্ড এ রিপাবলিক বিং ডিক্লেয়ার্ড। কিংকে, রাজাকে তোমার এক্সিকিউট করা হয়, হত্যা করা হয়, এবং একটা ইংল্যান্ডকে একটা রিপাবলিক হিসাবে
ঘোষণা করা হয়। এবং এই অবস্থায় নিজের জীবন রক্ষার্থে, যেহেতু তিনি রাজতন্ত্র একনিষ্ঠ সমর্থক ছিলেন, তিনি নিজের জীবন রক্ষার্থে ইংল্যান্ড ত্যাগ করে তিনি প্যারিসে চলে যান, ফ্রান্সের প্যারিসে চলে যান। এবং সেটা হচ্ছে 1660 থেকে 1651 পর্যন্ত তিনি প্যারিসে অবস্থান করেন। এবং এই সময়টাই তার জীবন অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়, কারণ এই সময়টাতে তিনি তার জীবনের প্রধানতম রচনাগুলা, লেখনীগুলা তিনি লিখেন। তোমরা দেখতে পাচ্ছ ডানে উপরে ইংল্যান্ডের সিভিল ওয়ারের একটা ছবি, যেটা ইংল্যান্ডের রাজতন্ত্র এবং প্রজাতন্ত্রের মধ্যে যে সাংঘর্ষিক অবস্থা তারই একটা প্রতিচ্ছবি। আমরা দেখব টমাস হবসের প্রধান প্রধান কর্ম কি ছিল, দ্যাট মিন্স প্রধান প্রধান রচনা কি ছিল। অনেক অসংখ্য বই তিনি লিখেছিলেন, তার মধ্যে প্রধানতম একটা হচ্ছে দ্য এলিমেন্টস অফ ল, যেটা লিখেছিলেন 1640 খ্রিস্টাব্দে প্যারিসে গমন করার প্রথম বছরে তিনি লিখেছিলেন। তোমরা দেখতে পাচ্ছ সেই বইটার একটা কভার পেজের একটা ছবি। এরপরে দ্য লেভিয়েথান, এটাই হচ্ছে তার সবচেয়ে বিখ্যাত বই, যেটা লিখেছিলেন 1651 খ্রিস্টাব্দে। এবং এই লেভিয়েথানের উপর ভিত্তি করেই আমরা কিন্তু আমাদের আজকে আলোচনা করব। এবং এইখানেই তার রাষ্ট্রদর্শনের, সমগ্র রাষ্ট্রদর্শনের মূল পরিচয়টা আমরা পেয়ে যাই। তোমরা দেখতে পাচ্ছ ডানে লেভিয়েথানের যে বইটা, তার কভার পেজের ছবিটা। এবং এখানে তোমরা যদি একটু ভালোভাবে খেয়াল করে লক্ষ্য করে দেখো, যে এখানে যে রাজার ছবিটা দেয়া আছে, তার শরীর গঠিত হয়েছে মানুষের শরীর দিয়ে, মানুষের মাথা দিয়ে। দ্যাট মিনস এটা একটা সিম্বলিক পিকচার, যে রাজা ক্ষমতা তৈরি হয়েছে জনগণের ক্ষমতা দিয়ে, এবং এই ক্ষেত্রে রাজাই হচ্ছে সর্বা, সবার উপরে হচ্ছে রাজার ক্ষমতা। সিম্বলিক একটা ছবিতে তিনি তার মনোভাবটাকে ফুটিয়ে তুলেছেন এখানে। এরপর দেখতে পাচ্ছি বডি, মাইন্ড অ্যান্ড সিটিজেন, সরি বডি, ম্যান অ্যান্ড সিটিজেন, এখানে একটু স্পেলিং মিস্টেক হয়েছে আমার। এরপরে দি সিভিক, দ্যাট মিনস কনসার্নিং দ্য সিটিজেন, যেটা লিখেছিলেন 1642 খ্রিস্টাব্দে, দেখো তার ছবিটা। এরপরে ডি কর্পোর, কনসার্নিং বডি, যেটা লিখেছিলেন 1655 খ্রিস্টাব্দে। তোমরা মোটামুটি দেখতে পাচ্ছ তার যে প্রধান প্রধান যে কর্মগুলা ছিল, রচনাগুলা ছিল, তার বইগুলার কভার পেজের ছবিটা। এর ভিতরে যেটা আমি প্রথমেই বলেছি, যে লেভিয়েথান ছিল তার অন্যতম প্রধানতম রচনা। এবং লেভিয়েথানের মধ্যেই তিনি আর্গু করেছেন দ্যাট পিপল ওয়ার ন্যাচারালি উইকড অ্যান্ড কুড নট বি ট্রাস্টেড টু গভর্ন। যেহেতু পিপল উইকড, ফলে তাদেরকে বিশ্বাস করা যায় না যে তারা সঠিকভাবে রাষ্ট্রের কল্যাণে তারা ঠিকভাবে শাসন করতে পারবে। এই অবস্থায় দেয়ারফর হবস বিলিভ দ্যাট অ্যান অ্যাবসলিউট মোনার্কি, নিরঙ্কুশ রাজতন্ত্র, অর্থাৎ যে রাজতন্ত্রে রাজার কথাই থাকবে চূড়ান্ত আইন, সেরকম একটা রাজতন্ত্র, where all power will be in the hand of a king or queen, is best। যেটা আমি প্রথম থেকেই বলে আসছি, যে নিরঙ্কুশ রাজতন্ত্র, যেই রাজতন্ত্রটা আমরা দেখেছি প্রাচীন কালে, মধ্যযুগে, ইভেন সাম্প্রতিক কালেও কোথাও কোথাও যেখানে তোমার রাজতন্ত্র আছে, লাইক সৌদি আরবিয়া বা এরকম মিডল ইস্ট কান্ট্রি গুলাতে যে রাজতন্ত্র আছে, সেটা অ্যাবসলিউট মোনার্কি। হ্যাঁ, his best contribution to the political thought is the social contract theory। এই কথাটা আমি ইতিমধ্যে বলে ফেলেছি, যে তার প্রধানতম অবদান রাষ্ট্রচিন্তার জগতে সেটা হচ্ছে তার সামাজিক চুক্তি মতবাদ। যে চুক্তি মতবাদটা ব্যাখ্যা করে যে একটা রাষ্ট্রের কিভাবে জন্ম হয়েছে বা উৎপত্তি হয়েছে। হ্যাঁ, তোমরা দেখতে পাচ্ছ সিম্বলিক পিকচারটা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরির, যে সমস্ত জনগণ মিলে একটা চুক্তি করলো, সামাজিক চুক্তি, যে চুক্তির মাধ্যমে তাদের জনগণের সার্বভৌম ক্ষমতা অর্পণ করা হলো রাজার হাতে, কিং এর হাতে। হ্যাঁ, আমি এই চুক্তিটা ব্যাখ্যা করবো একটু পরে। এখন আমরা যাচ্ছি অরিজিন অফ স্টেট ফ্রম সোসাইটি, সোসাইটি থেকে কিভাবে স্টেটের জন্ম হলো সেটা। তো এখানে প্রাসঙ্গিক ক্রমে আমি আবার একটু বলছি যে রাষ্ট্রের কিভাবে জন্ম হয়েছে। আমরা যেহেতু রাষ্ট্র জন্ম হয়েছে প্রাগৈতিহাসিক কালেই, ফলে আমাদের হাতে যেহেতু ওই অর্থে তেমন কোনো প্রমাণই নেই যে কখন কিভাবে রাষ্ট্র জন্ম হয়েছিল, ফলে রাষ্ট্রবিজ্ঞানীরা বিভিন্ন তত্ত্বের কথা বলেছেন, বিভিন্ন ধারণার কথা আমাদেরকে জানিয়েছেন যে কিভাবে রাষ্ট্র উৎপত্তি হতে পারে। তার মধ্যে বিবর্তনমূলক মতবাদ, তারপরে হচ্ছে বল প্রয়োগমূলক মতবাদ ইত্যাদি অনেক মতবাদই আমরা দেখি। এর ভিতরে সামাজিক চুক্তি মতবাদ একটা অন্যতম প্রধান মতবাদ হিসেবে গণ্য হয়। মেইন থিমস অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি আসলে মূল বিষয়টা কি সেটা আগে একটু আমরা দেখে নিই।
তারপরে আমরা টমাস হবস এই বিষয়ে কি বলেছিলেন সেটা আমরা দেখব। The idea of social contract theory expanded by the three philosopher, যেটা আমি আগেই বলেছি, টমাস হবস, জন লক এবং জ্যাক রুসো। কেন এটা সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটার প্রসঙ্গটা আসলো? কারণ টু এসকেপ ফ্রম দ্য আনরুলি সিচুয়েশন অফ দ্য স্টেট অফ নেচার, প্রকৃতি রাজ্যের যে বিশৃঙ্খল অবস্থা ছিল সেখান থেকে মুক্তি পাওয়ার জন্য পিপল মিউচুয়ালি অ্যাগ্রি টু কাম আপন সোশ্যাল কন্ট্রাক্ট। পিপল, জনগণ নিজেদের মধ্যে ঐক্যমতের ভিত্তিতে একটা একটা সামাজিক চুক্তিতে আসে এবং তারা রাষ্ট্রের জন্ম দেয়। সামাজিক চুক্তিটা কি? যে এখন থেকে আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা একটা কর্তৃপক্ষের হাতে হস্তান্তর করব, সেই কর্তৃপক্ষই আমাদের শাসন করবে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার সোশ্যাল কন্ট্রাক্ট থিম। তাহলে মেইন তিনটা থিম আমরা পাচ্ছি সোশ্যাল কন্ট্রাক্টের ভিতরে। একটা হচ্ছে নেচার অফ ম্যান, স্টেট অফ নেচার অ্যান্ড সোশ্যাল কন্ট্রাক্ট, যেটা আমি এলাবোরেশন যাব একটু পরেই আমার পরবর্তী স্লাইড গুলাতে। স্টেট অফ নেচার প্রথমেই আমরা দেখব, সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অ্যানালিসিসটা আমরা দেখছি এবং প্রথমেই চলে আসবে তোমার দ্য স্টেট অফ নেচার। সেটা কি? তোমরা ডানে একটা ছবি দেখতে পাচ্ছ, একদম আদিম যুগে, প্রাগৈতিহাসিক যুগের একটা ছবি, কোন একজন চিত্রকর এঁকেছিলেন ছবিটা। সেই ছবিটা দেখতে পাচ্ছি যে মানুষের জীবনটা কেমন ছিল, কি ছিল। তো এখানে আমি একটু বলছি, তোমরা জাস্ট একটু কল্পনা করো যে আজ থেকে হাজার বা লক্ষ বছর আগে যখন একদম আদিম মানুষ পৃথিবীতে ছিল, খুব অল্প সংখ্যক মানুষই ছিল পৃথিবীতে, পৃথিবীর অবস্থা ছিল খুবই ভয়ঙ্কর, কারণ অধিকাংশ অঞ্চলে মানুষের বসবাস উপযোগী ছিল না, মানুষ বিচ্ছিন্নভাবে বসবাস করত। এই অবস্থায় মানুষের জীবন ধারণের, মানুষের প্রধান লক্ষ্যই ছিল বেঁচে থাকার, খাবার সংগ্রহ করা এবং একটা নিরাপদ আশ্রয় নেয়া, রাত্রে ঘুমানোর জন্য বা থাকার জন্য। তারপর মানুষের লক্ষ্য ছিল দুইটা, একটা খাবার সংগ্রহ করা, আরেকটা হচ্ছে নিরাপদ আশ্রয় বেছে নেওয়া। এই যে অবস্থাটা, এই যে সময়টা, এটাকেই হবস বলছেন দ্য স্টেট অফ নেচার বা প্রকৃতির রাজ্য। টমাস হবসের মতে স্টেট অফ নেচার ইজ এ স্টেট ইন হুইচ, যেখানে কেমন ছিল স্টেট অফ নেচারটা তার মতে, নো গভর্নমেন্ট, কোনো সরকার ছিল না, যেহেতু রাষ্ট্রই গঠিত হয় না, সরকারের প্রশ্নও আসে না। নো রুল, কোনো আইন ছিল না, কারণ আইন প্রণয়ন করার জন্য একটা কর্তৃপক্ষ দরকার হয়, যেহেতু কোনো কর্তৃপক্ষও নাই কাজে কোনো আইনও নাই। বারবারিয়ান লাইফ, বর্বর জীবন, অর্থাৎ জোর যার মুলুক তার, যে শক্তিমান সে দুর্বলেরটা কেড়ে খেয়ে নিত। মানুষের যেহেতু জীবনযাপনের প্রধান উপকরণই ছিল পশু শিকার করা এবং খাওয়া, ফলে এখানে জোর যার মুলুক তার, এইভাবেই ছিল জীবনটা। তখনও মানুষ কৃষিকাজ আবিষ্কার করতে পারেনি। ব্রুটাল অ্যান্ড ন্যাস্টি লাইফ, খুবই নৃশংস এবং নোংরা একটা জীবন ছিল মানুষের প্রকৃতির রাজ্যে, অ্যাকর্ডিং টু হবস। প্রাসঙ্গিক ক্রমে বলে রাখি, পরবর্তী যে আরো দুইজন রাষ্ট্র দার্শনিক, জন লক এবং জ্যাক রুসো, তারাও কিন্তু সামাজিক চুক্তি মতবাদের কথা বলেছেন, তারাও প্রকৃতি রাজ্যের কথা বলেছেন, কিন্তু তারা হবসের মতো করে ব্যাখ্যা করেনি, তারা একটু অন্য ওয়েতে, ডিফারেন্ট ওয়েতে, ইভেন সম্পূর্ণ বিপরীত ওয়েতে প্রকৃতি রাজ্যের অবস্থা বর্ণনা করেছেন। কিন্তু এটাই ছিল টমাস হবসের বর্ণনা, যে প্রকৃতি রাজ্যের অবস্থা ছিল খুবই খারাপ, মানুষের জীবন ছিল খুবই নোংরা, খুবই নির্মম, খুবই দুর্বিষহ। এই অবস্থা থেকে বাঁচার জন্য কিন্তু মানুষ প্রকৃতি রাজ্য থেকে বের হতে চেয়েছিল এবং একটা সামাজিক চুক্তি করে একটা রাষ্ট্রের জন্ম দিতে চেয়েছিল। ফলে thus there were no government institution, no police, no military, no courts, etc. in the state of nature. In addition, অধিকন্ত কি ছিল? Four basic facts of human life were important aspects of a state of nature. চারটা বেসিক ফ্যাক্টস, প্রধান কি বলবো, আবশ্যিক যে বৈশিষ্ট্য বা ঘটনা সেটা মানব জন্মের, সেটা সেই সময় ব্যাপ্ত ছিল। কি কি সেগুলো দেখি একটু। একটা হচ্ছে ইকুয়ালিটি অফ নিড, প্রত্যেক মানুষেরই মোটামুটি নিড একই রকম ছিল। কি সেটা কি আমি আগেই বলেছি, সেটা হচ্ছে শিকার করা বা খাবার সংগ্রহ করা এবং বেঁচে থাকার জন্য একটা আশ্রয়ের জন্য একটা গুহা বা একটা গাছের গুড়ি বা এরকম একটা জায়গা খুঁজে নেওয়া, দ্যাট মিনস ইকুয়ালিটি অফ নিড। কিন্তু এখন কিন্তু আমাদের নিডটা ইকুয়াল না, এখন আমরা অসংখ্য মানুষ, আমাদের নিডটা অসংখ্য, তাই তো? কেউ খাবার সংগ্রহে ব্যপ্ত, কেউ মানসিক ইচ্ছা পূরণে, কেউ আমোদ প্রমোদে, কিংবা কেউ রিক্রিয়েশন ইত্যাদি। অর্থাৎ আমাদের নিডটা ডাইভার্সিফাইড, হ্যাঁ, তখন সেটা ছিল না।
রাফ ইকুয়ালিটি অফ পাওয়ার, দ্যাট মিনস মোটামুটি সবার ক্ষমতায় সমান ছিল, যেহেতু তখন কোনো দলবাজি শুরু হয় নাই, তখনও কোনো রাষ্ট্র, পুলিশ, সরকার কিছুই ছিল না, ফলে সবার ক্ষমতাই কম বেশি ছিল, সমান ছিল। হ্যাঁ, যে ফিজিক্যালি একটু স্ট্রঙ্গার তার ক্ষমতা একটু বেশি, যে উইকার তার ক্ষমতা একটু কম। এই কারণে আমরা বলছি রাফ ইকুয়ালিটি অফ পাওয়ার। তৃতীয় হচ্ছে সেলফিশনেস, স্বার্থপরতা। হবসের মতে এটা একটা অন্যতম প্রধান দিক ছিল প্রকৃতির রাজ্যে, এবং তার মতে আমরা যেটা পরে আলোচনা করব আবার, সেটা হচ্ছে মানুষ বেসিক্যালি হচ্ছে সেলফিশ, স্বার্থপর। তো যেই প্রকৃতি, এবার খেয়াল করো প্রকৃতি রাজ্যের অবস্থাটা, যেখানে তোমার মানুষ হচ্ছে স্বার্থপর, যেখানে কোনো পুলিশ নাই, কোনো গভর্নমেন্ট নাই, কোনো আইন নাই, কোনো কর্তৃপক্ষ নাই, তাহলে কি হতে পারে প্রকৃতি রাজ্যের অবস্থা? নিশ্চিতভাবে বুঝতে পারছো, চূড়ান্ত একটা বিশৃঙ্খল অবস্থা, চূড়ান্ত একটা দুর্বিষহ অবস্থা ছিল প্রকৃতির রাজ্যে। এবং সর্বশেষ ছিল স্কারসিটি অফ রিসোর্সেস, দ্যাট মিনস সম্পদের অপ্রতুলতা। অর্থাৎ পৃথিবী অনেক বড়, ঠিক আছে, কিন্তু আমি আগেই বলেছি যে পৃথিবীর সমস্ত অঞ্চল বসবাস উপযোগী ছিল না। অল্প কিছু অঞ্চল মানুষ বসবাস করতে পারত, এবং যেখানে শিকার পাওয়া যেত, যেখানে আশ্রয় মিলতো, মানুষ সাধারণত সেই অঞ্চলগুলাই বেছে নিত। ফলে সম্পদের একটা অপ্রতুলতা ছিল ওই সময়। তো এইগুলো মিলে হবস ডিসক্রাইবস লাইফ ইন স্টেট অফ নেচার অ্যাজ ন্যাস্টি, ব্রুটিশ অ্যান্ড শর্ট। হ্যাঁ, নোংরা, নির্মম এবং সংক্ষিপ্ত। খুব স্বাভাবিক, এই সমস্ত অবস্থা মিলালে তোমার প্রকৃতির রাজ্যে মানুষের অবস্থা এরকমই হওয়ার কথা। তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ, প্রকৃতি রাজ্যের অবস্থা ছিল কিরকম, যে বন্য জন্তুর আক্রমণ ছিল, মানুষ মানুষ পারস্পরিক যুদ্ধ বিগ্রহ ছিল ইত্যাদি। এবং এই কারণে তিনি বলছেন এ ওয়ার অফ অল এগেনস্ট অল, প্রত্যেকেই প্রত্যেকের সঙ্গে, প্রত্যেকের বিরুদ্ধে যুদ্ধে নিয়োজিত ছিল। ইন হুইচ এভরিওয়ান কম্পিটস ফর স্কেয়ার রিসোর্সেস টু মিট দেয়ার ওন নিডস। দেখো আরেকটা ছবিতে উপরে ঠিক এই কথাটাকেই করা হচ্ছে, এলাবোরেট করা হচ্ছে ছবিটার মধ্য দিয়ে, যে প্রত্যেকেই প্রত্যেককে হত্যা করার জন্য বা তার সম্পদ কেড়ে নেওয়ার জন্য ব্যাপৃত ছিল। এখন আমরা আসবো তাহলে কিভাবে সোশ্যাল কন্ট্রাক্টটা তৈরি হলো। এসকেপিং অর অ্যাভয়েডিং দ্য স্টেট অফ নেচার, এসকেপ তোমার স্টেট অফ নেচার থেকে মুক্তি পাওয়ার জন্য মানুষের প্রচেষ্টা সেটা ছিল। সিন্স লাইফ ইন স্টেট অফ নেচার ইজ মেজারেবল, পিপল ওয়ান্ট টু এসকেপ অর অ্যাভয়েড ইট, যেহেতু দুর্বিষহ ছিল মানুষ এখান থেকে বের হয়ে যেতে চাচ্ছিল। এই অবস্থায় ইন অর্ডার টু ডু সো দে ডেভেলপ আ সোশ্যাল কন্ট্রাক্ট অ্যান্ড এনফোর্স দ্যাট সোশ্যাল কন্ট্রাক্ট। এই অবস্থায় তারা কি করলো, তারা একটা চুক্তি করলো, সামাজিক চুক্তি, এবং এর মাধ্যমে কি করলো, এটাকে বলবৎ করলো, এবং এর মাধ্যমে তৈরি হলো রাষ্ট্র। তাহলে কি দাঁড়াচ্ছে, সোশ্যাল কন্ট্রাক্ট ইজ এ সেট অফ রুলস, একটা সেট অফ আইন, কিছু নীতিমালা, আইন, দ্যাট গভর্ন সোশ্যাল ইন্টারাকশন, যেটা সামাজিক সম্পর্কগুলাকে, ইন্টারাকশনগুলোকে, যেটা নিয়ন্ত্রণ করবে। সাম অফ দ্য রুলস আর লস, এর মধ্যে কিছু রুল হচ্ছে আইন, এবং হোয়ার এজ আদার্স আর মোরাল নর্মস, এবং অন্যগুলো হচ্ছে নৈতিক নর্মস বা নৈতিক আইন। ঠিক আছে, এখন এখন যেটা আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ইমপ্লিকেশনস ফর মোরালিটি, নৈতিকতার যে প্রয়োগটা। হবসের মতে সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অনুযায়ী ইট হেল্প আস টু এসকেপ এ স্টেট অফ নেচার সো দ্যাট উই ক্যান লিভ বেটার অ্যান্ড মোর প্রোডাক্টিভ লাইফ। যদি আমরা সোশ্যাল কন্ট্রাক্টকে মেনে নিই তাহলে কি হবে, তাহলে আমরা একটা বেটার এবং প্রোডাক্টিভ লাইফ জীবন যাপন করতে পারবো, হ্যাঁ, যাপন করতে পারবো। The nature of morality is as follow. It is the set of rules governing behavior which rational people will accept, যেটা যুক্তিবাদী মানুষ মেনে নিবে, on the condition, এই শর্তে যে that others accept them as well, এবং যেটা অন্যরাও সেটা মেনে নিবে। Rational people accept the social contract because it helps harmonious social living, যেটা একটা হারমোনিয়াস, যেটা একটা সৌহার্দ্যপূর্ণ সামাজিক সহাবস্থানকে নিশ্চিত করে। তো এইখানে আরেকটু ব্যাখ্যা দরকার আছে এখানে এই বিষয়টাকে, সেটা হচ্ছে হবস যেটা বলেছেন তার লেভিয়েথানে, সেটা হচ্ছে তিনি বললেন যে প্রকৃতি রাজ্যের মানুষ যখন দুর্বিষহ অবস্থার মধ্যে ছিল তখন তারা সিদ্ধান্ত নিল যে এখান থেকে আমরা বের হয়ে যাব। দেন তারা সবাই মিলে একটা চুক্তি করলো, এবং মাইন্ডেড চুক্তি করেছে একটা, সেই একটা কি, প্রত্যেকটা মানুষ প্রকৃতি রাজ্যে তারা সবাই মিলে একসঙ্গে হয়ে ঐক্যমতের ভিত্তিতে চুক্তি করলো যে এখন থেকে আমরা আমাদের জীবন এবং সার্বভৌম ক্ষমতা দিয়ে দিব একজন কর্তৃপক্ষের হাতে, দ্যাট মিনস একজন রাজার হাতে। মাইন্ডেড রাজার সঙ্গে কিন্তু চুক্তি হয় নাই, চুক্তি করেছে নিজেদের সঙ্গে,
যে এখন থেকে আমরা আমাদের সার্বভৌম ক্ষমতা দিয়ে দেবো একজন রাজার হাতে, একটা কর্তৃপক্ষের হাতে। কিসের বিনিময়ে? যে রাজা বা কর্তৃপক্ষ আমাদের তিনটা জিনিস দিবে। একটা হচ্ছে জীবন, জীবনের নিরাপত্তা, দুই সম্পত্তির নিরাপত্তা। এই দুইটা হচ্ছে প্রধান, এবং একই সঙ্গে আমাদের একটা বেটার লিভিং কন্ডিশন। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানুষ তার জীবনের নিরাপত্তা এবং সম্পত্তির নিরাপত্তা এবং একটা বেটার লিভিং কন্ডিশনের জন্যই তার সার্বভৌম ক্ষমতা অর্পণ করলো কার হাতে? রাজার হাতে। অর্থাৎ রাজা এই সার্বভৌম ক্ষমতাটা এখন থেকে প্রয়োগ করবে। এই জন্ম হলো রাষ্ট্রের, অ্যাকর্ডিং টু সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি অফ হবস। তো এখানে যেটা আমাদের বিশেষভাবে দৃষ্টি আকর্ষণীয় বিষয়, সেটা হচ্ছে হবস বলছেন চুক্তিটা হয়েছে জনগণের সঙ্গে জনগণের, একটাই চুক্তি। এবং এই চুক্তি করার পরে তারা একজনকে পছন্দ করে নিল ক্ষমতাবান, যে ওকে এখন থেকে তুমি হচ্ছে আমাদের রাজা বা তুমি হচ্ছে আমাদের শাসক, এখন তোমরা আমাকে আমাদের সার্বভৌম ক্ষমতা দিয়ে দিলাম। কিন্তু রাজার সঙ্গে বা শাসকের সঙ্গে কোনো চুক্তি হয়নি। এখন এর প্রেক্ষিতে থমাস হবস বলছেন যে ওই ধারাবাহিকতায় আধুনিক রাষ্ট্র আমরা চলে আসছি, এবং এই ধারাবাহিকতায় একজন রাজার হাতে যে সার্বভৌম ক্ষমতা, সেটা সে আদিমকালে মানুষ যে চুক্তি করে দিয়েছিল সেই ক্ষমতাটাই রাজা এখন প্রয়োগ করে যাচ্ছে, সার্বভৌম ক্ষমতাটা এখন প্রয়োগ করে যাচ্ছে। কাজেই রাজাই হচ্ছেন সার্বভৌম ক্ষমতার মালিক। আর সার্বভৌম ক্ষমতার বৈশিষ্ট্য হচ্ছে যে সেটা একবার দিলে সেটা আর প্রত্যাহার করা যায় না, সেটা হস্তান্তর করা যায় না। ঠিক আছে? ফলে যেটা দাঁড়াচ্ছে যে যেহেতু মানুষ রাজাকে তার সার্বভৌমত্ব দিয়ে দিচ্ছে, সেটা আর কখনোই সে ফেরত নিতে পারবে না। ইভেন রাজা যদি স্বৈরাচারী হয়ে যায়, তবুও জনগণ সে রাজার বিরুদ্ধে কখনোই বিদ্রোহ করতে পারবে না, সে রাজার পদচ্যুতি চাইতে পারবে না। কারণ সে তো একবার তাকে ক্ষমতা দিয়েই দিয়েছে, সার্বভৌম ক্ষমতা দিয়েই দিয়েছে, সেই ক্ষমতা আর সে ব্যাক করতে পারবে না। রাজা সে যাই হোক, যত খারাপই হোক আর যত নিষ্ঠুরই হোক, অর্থাৎ তিনি সর্বাত্মকবাদকে সমর্থন করে গেছে। এটা খুবই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট, কারণ পরবর্তীতে তোমার জন লক এবং জর্জ জ্যাক রুসো কিন্তু এই মতের সমর্থক ছিলেন না। তাহলে এইটুকু আমি আশা করি তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এখন আমি যাব তোমাদের সোশ্যাল কন্ট্রাক্ট থিওরিটার একটা মূল্যায়ন দেওয়ার জন্য, ইভ্যালুয়েশন অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। প্রথমতই আমি যাব দ্য প্রিজনার্স ডিলেমা, একটা অত্যন্ত বিখ্যাত একটা পাজল, যেটার ব্যবহার হয় বিভিন্ন সাবজেক্টের ক্ষেত্রে, বিভিন্ন বিষয়কে বোঝানোর জন্য, বিশেষত বিচার ব্যবস্থা, নৈতিকতা, হ্যাঁ, শাসন, তারপরে ল ইত্যাদির ক্ষেত্রে এটা ব্যবহৃত হয়, এবং আমরা এটা এখানে ব্যবহার করতে পারি বোঝার জন্য যে কেন মানুষ সামাজিক চুক্তিটা মেনে নিয়েছিল। যেহেতু আমরা ওই সময় ওই আদিম যুগে আমরা কেউ ছিলাম না, কোথাও কোনো লিখিত এভিডেন্সও নাই, তা আমরা কিভাবে ধরে নিব যে আসলে সামাজিক চুক্তিটা হয়েছিল? এই বিজনেস ডিলেমা আমাদেরকে বুঝতে সাহায্য করে যে কেন মানুষ এইরকম একটা চুক্তি বা এরকম একটা ঐক্যমতে এসেছিল। তো আমরা যাচ্ছি বিজনেস ডিলেমাতে। দেখতে পাচ্ছ একটা জেল, একটা দুজন মানুষ এখানে জেলে বদ্ধ আছে। বিজনেস ডিলেমা প্রোভাইডস অ্যানাদার কাইন্ড অফ আর্গুমেন্ট অফ সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি। সেটা কি? দ্য ডিলেমা ইজ লাইক দিস, ইউ, ধরে নিচ্ছি তুমি, তোমাকে আমি উদাহরণ দিয়ে এটা বোঝানোর চেষ্টা করব। ইউ অ্যান্ড সাকিব, দুই ভিন্ন ব্যক্তি, আর অ্যারেস্টেড ইন অ্যান অটোক্রেটিক সোসাইটি, একটা স্বৈরাচারী সমাজ ব্যবস্থা তোমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে, অ্যান্ড অ্যাকিউজড অফ ডিসলয়ালিটি, এবং তোমাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে যে তোমরা ডিসলয়াল বা আনুগত্যকে অস্বীকার করেছো বা আনুগত্য দেখাও নাই শাসকদের প্রতি। হ্যাঁ, এইরকম কোন একটা অভিযোগে তোমাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইভেন দো, যদিও ইউ সে ইউ আর ইনোসেন্ট অ্যান্ড ডু নট ইভেন নো সাকিব, দ্য পুলিশ প্রেশার ইউ টু কনফেস। এখানে যেটা হচ্ছে, হয়তো তুমি এই অপরাধটা করোনি, এবং ইভেন দো তুমি আসলে করোনি এই অপরাধটা, তুমি পুরোপুরি নিরপরাধ, এবং তুমি ইভেন সাকিবকে চিনোও না, কিন্তু পুলিশ তোমাকে প্রেশার করছে যে তুমি এটা স্বীকার করবে। এই হচ্ছে ডিলেমাটা। এখন ডিলেমাটার পরিপ্রেক্ষিতে কি দাঁড়াচ্ছে আমরা একটু দেখি। পুলিশ তোমাকে এবং সাকিবকে এই ডিলটা অফার করছে। আমি একটু ডায়াগ্রামের মাধ্যমে এটাকে বোঝানোর চেষ্টা করি তোমাদেরকে একটু। ডিলেমা, ধরে নিচ্ছি তুমি স্বীকার করলে, ধরে নিচ্ছি তুমি অপরাধ করোনি, তারপরে তুমি স্বীকার করলে, হ্যাঁ, এবং সাকিবও স্বীকার করলো। মনে রাখতে হবে দুজন কিন্তু দুইটা সেলে আলাদাভাবে আটকানো আছো, কেউ কারোর সঙ্গে দেখা করতে পারছো না, কোনো যোগাযোগও নাই, তুমি ইভেন সাকিবকে চিনোও না। পুলিশ দুজনকেই একই জিনিস অফার করছে। কি সেটা? তোমরা দুজনে যদি কনফেস করো, স্বীকার করে নাও,
তাহলে কি হবে, দুইজনের 5 বছর করে জেল হবে। খুবই ভয়ঙ্কর শাস্তি, তাই তো? কিন্তু উপায় নাই, যেহেতু স্বৈরাচারী শাসন, তুমি নিরাপদ হলেও তুমি সঠিক ন্যায্য বিচার পাবে না। কাজেই পুলিশ তোমাকে এই সুযোগটা নেওয়ার জন্য তোমাকে দিচ্ছে যে তুমি এইটা নিতে পারো, তুমি স্বীকার করো তাহলে 5 বছর করে জেল হবে। কিন্তু যদি এটা হয় যে তুমি স্বীকার করলে না, তুমি বললে যে না, আমি যত প্রেশার করাই হোক আমি স্বীকার করছি না, আমি এটা যেহেতু করি নাই কাজে আমি স্বীকার করছি না। কিন্তু অন্যদিকে সাকিব যদি স্বীকার করে নেয়, যে চাপে পড়ে যে ঠিক আছে হ্যাঁ আমি করেছি কাজটা, আমি না করা সত্ত্বেও করেছি, তাহলে কি দাঁড়াবে, শাস্তিটা কি হবে? শাস্তি হবে তোমার 10 বছরের জেল, আর সাকিবকে মুক্ত করে দেওয়া হবে। দেখো একটু খেয়াল করে, কারো যদি কনফিউশন থাকে, যে তুমি স্বীকার করলে তোমার 10 বছর হবে, আর সাকিব স্বীকার করলো না, সাকিবের মুক্তি। আর দুজনে যদি স্বীকার করো, তুমিও কনফেস করলে সাকিবও কনফেস করলো, তাহলে দুজনে 5 বছর করে জেল হবে। এখন এবার যাচ্ছি, আমি যদি সাকিব স্বীকার না করে আর তুমি স্বীকার করো, তাহলে কি হবে? ঠিক এর বিপরীত হবে। তাহলে হবে তুমি মুক্ত হয়ে যাবে, এবং সাকিবকে 10 বছরের জেল দেওয়া হবে। কোন ক্ষেত্রে? যদি সাকিব স্বীকার না করে আর তুমি স্বীকার করে ফেলো। আর যদি এর সর্বশেষ অবস্থা হয় তুমি স্বীকার করলে না, সাকিবও স্বীকার করলো না, তাহলে কি হবে? তাহলে দুইজনের কি 1 বছর করে জেল দেওয়া হবে। তুমি 1 বছর, সাকিব 1 বছর। এই হচ্ছে পুলিশের অফারটা তোমাদের কাছে। আশা করি তোমাদের কাছে এটা ক্লিয়ার হয়েছে। যদি বুঝতে অসুবিধা হয়, এই অংশটুকু প্রথম থেকে যদি আবার তোমরা শুনে নাও, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এটা খুব বিখ্যাত একটা ডিলেমা আমাদের সামাজিক বিজ্ঞান অনুষদের ক্ষেত্রে। এখন your capturer inform you that means police that they are offering Shakib the same deal. তোমাকেও যে ডিলটা দিচ্ছে সাকিবকেও সেই তথ্যটাই জানানো হচ্ছে, তুমি কারোর সঙ্গে দেখা করতে পারছো না, বাট দে ডু নট লেট ইউ টক উইথ হিম। পুলিশ তোমাকে তার সঙ্গে কথা বলতে দিচ্ছে না, ফলে তুমি জানো না যে অ্যাকচুয়ালি তুমি স্বীকার করলে সাকিব স্বীকার করছে না। মানে সাকিব কি করছে সেটা তুমি কিছু জানো না, সিদ্ধান্তটা তোমার নিজেরটা, তোমার নিজেকেই নিতে হবে, তাই তো? অ্যাজুমিং দ্যাট ইউ আর এ রেশনাল ম্যান, তুমি ধরে নিচ্ছি তুমি একজন যৌক্তিক মানুষ, হুইচ অফ দ্য অপশনস প্রেজেন্টেড ইন দ্য ডিল শুড ইউ চুজ। এখন প্রশ্ন হচ্ছে তুমি এখান থেকে কোন ডিলটা বেছে নিবে, তুমি কি স্বীকার করবে না তুমি স্বীকার করবে না। এখন তোমাদের হাতে এই অংশটুকু, তোমরা এবার নিজেরা একটু চিন্তা করে দেখো যে অ্যাকচুয়ালি তুমি যদি ওই জায়গায় থাকতে, তাহলে তুমি আসলে কি সিদ্ধান্ত নিতে? তুমি কি স্বীকার করতে? যদি করতে এবং সাকিবও স্বীকার করে, তাহলে 5 বছর দুজনে হতো। তুমি যদি স্বীকার না করো, সাকিব যদি স্বীকার করে, তাহলে তোমার 10 বছর হয়ে যাবে, সাকিব মুক্তি পাবে। আর এর বিপরীতে তুমি স্বীকার করলে, সাকিব স্বীকার করলো না, তাহলে তুমি মুক্তি, তোমার মুক্তি, সাকিবের 10 বছর জেল, এবং দুইজনেই যদি অস্বীকার করো তাহলে দুইজনেই 1 বছর করে জেল। তাহলে কোনটা তুমি বেছে নিবে? খুবই জটিল এবং কঠিন একটা প্রশ্ন হতে পারে, কিন্তু তুমি যদি যুক্তিবাদী মানুষ হও, তোমাকে সর্বোত্তম যেটা তোমার জন্য, তোমাকে সেটাই বেছে নিতে হবে। কোনটা তোমার জন্য সর্বোত্তম দেখি একটু আমরা। Which one should we choose? The answer is that you should confess. তুমি স্বীকার করে নিবে। তোমার হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি তো অপরাধ করিই নাই, তাহলে আমি স্বীকার করব কেন? স্বীকার করবা এই কারণে যে তুমি একটা স্বৈরতান্ত্রিক সরকারের অধীনে তুমি গ্রেপ্তার হয়েছো, ফলে তুমি ন্যায্য বিচার কখনোই আশা করতে পারো না। কেন স্বীকার করবে? কারণ স্বীকার করলেই তোমার জন্য বেস্ট ডিল। কিভাবে? বিকজ ইউ উইল হ্যাভ আপার হ্যান্ড কনফেসিং দ্যাট নট কনফেসিং, হোয়ার সাকিব কনফেস অর নট। তুমি জানো না অ্যাকচুয়ালি সাকিব কি করবে, কাজেই তুমি ধরো অস্বীকার করলে, কিন্তু সাকিব যদি স্বীকার করে নেয় তাহলে তোমার 10 বছর জেল হয়ে যাচ্ছে। আর তুমি যদি স্বীকার করো তাহলে কি হতে পারে? অ্যাট বেস্ট তোমার 5 বছর জেল হবে, অ্যাট বেস্ট তোমার 5 বছর জেল হবে। কিন্তু তুমি স্বীকার করলে আর সাকিব অস্বীকার করলো, তাহলে কিন্তু তোমার দারুণ সুযোগ, তুমি কিন্তু মুক্ত হয়ে যাচ্ছ। তাহলে স্বীকার করাটাই তোমার জন্য বেস্ট অপশন। এবার তোমার একটু চিন্তা করে দেখো তো, এই আর্গুমেন্টটা, এই ডিলেমাটা আমাদেরকে কি দিচ্ছে? আমাদেরকে দিচ্ছে এইটা যে আমরা ধরে নিচ্ছি সাকিবও হচ্ছে ন্যাশনাল ম্যান, তাহলে কি দাঁড়াতে, সাকিবও কনফেস করবে, তাহলে দুজনেরই কি হবে? 1 বছর করে জেল হয়ে মুক্তি পেয়ে যাবে। সো ইউ উইল বোথ হ্যাভ, 5 বছর করে জেল হয়ে তারপরে তোমরা মুক্তি পাবে। সো ইউ উইল বোথ হ্যাভ 5 ইয়ার্স, নট এ ভেরি গুড রেজাল্ট, অফ কোর্স নট, বাট ইটস দ্য বেস্ট ওয়ান। So the conclusion from the dilemma is that it will be the best if we cooperate and adopt a social contract. তাহলে আমাদেরকে এই ডিলেমাটা কি শিখাচ্ছে? শিখাচ্ছে এইটা, যদি আমরা কোঅপারেট করতে পারতাম, অর্থাৎ তুমি যদি সাকিবের সঙ্গে কোনোভাবে যোগাযোগ করতে পারতে, তাহলে তোমরা কি করতে? ডেফিনিট তোমরা দুইজনেই অস্বীকার করতে,
তাহলে একদম সর্বনিম্ন যেটা 2 জনের 1 বছর করে জেল হতো। তাহলে এটা আমাদের শিখাচ্ছে যদি আমরা কোঅপারেট করি তাহলে কি হবে, আমাদের জন্য সবচেয়ে বেস্ট রেজাল্ট আসবে। দ্যাট মিন্স অ্যাডপ্ট আ সোশ্যাল কন্ট্রাক্ট। তাহলে এই ডিলেমাটা আমাদেরকে শিখাচ্ছে, আমাদেরকে বলছে যে অ্যাকচুয়ালি প্রাচীনকালে মানুষ কেন সামাজিক চুক্তিটা করেছিল এই কারণে, এটাই হচ্ছে বেস্ট ডিল, যে রেশনাল পিপল এটাই করবে যে আমি এই চুক্তিটা মেনে নিচ্ছি, তুমিও এটা মেনে নাও, তাহলে এটা আমাদের সবার জন্যই কল্যাণকর। কেউ কারো উপরে আর হামলা করবে না, আমাদের একটা ন্যাস্টি ব্রুটাল শর্ট লাইফ হবে না, যেটা টমাস হবস বলে গিয়েছেন। ওকে, এইটা একটা হাইপোথেটিক্যাল ডিসকাশন যে প্রিজনার্স ডিলেমা। আমরা এখন একটা প্র্যাকটিক্যাল উদাহরণে যাব, যেটাকে আমরা বলবো টিম্বার লগ ইন কোম্পানির একটা ডিল। আমরা দেখি একটু। There is an example of timber or logging companies operate in the forest. অর্থাৎ একটা জঙ্গলে যেটা টিম্বার কোম্পানি যদি অপারেট করে তাহলে তাদের কি হতে পারে সেটা আমি একটু ব্যাখ্যা করে নিই এখানে। ধরো একটা ছোট জঙ্গল, এটা সরকারি জঙ্গল, সরকার দুটা কোম্পানিকে এই জঙ্গলটাকে লিজ দিয়েছে যে তারা যতটুকু পারে গাছ কেটে নিয়ে ব্যবসা করবে এবং সরকারকে একটা নির্দিষ্ট পরিমাণ ট্যাক্স দিবে। এখন দুই কোম্পানি যদি কেউ কারোর সঙ্গে কোনো কোঅপারেট না করে, কে কারোর সঙ্গে কোনো যোগাযোগ না করে, তাহলে দুই কোম্পানির লক্ষ্য কি হবে? লক্ষ্য থাকবে ডেফিনিট যে যত বেশি পারে গাছ কেটে নিবে। কারণ আমি যদি কম কেটে নিই তাহলে অপর পক্ষের যে কোম্পানি সে তো নিশ্চয়ই এটা করবে না, সে আরো বেশি কাটার চেষ্টা করবে, আলটিমেটলি সেই হবে গেইনার, আমি লুজার হব। তো ফলে দুজনই সর্বাত্মক চেষ্টা করবে যত সংখ্যক শ্রমিক নিয়োগ করে পারে যে এখান থেকে সমস্ত গাছ কেটে নিতে। তো এই অবস্থায় দুটো কোম্পানি রেশারেশির ফলে যেটা দাঁড়াবে, খুব অল্প কিছুদিনের মধ্যেই, অল্প কয়েক বছরের মধ্যেই পুরো জঙ্গলটা নিঃশেষ হয়ে যাবে। এরপরে তাদের ব্যবসা করার জন্য আর কিছু থাকবে না। খেয়াল করো, কিছু থাকবে না। কিন্তু এখন এর বিপরীত যেটা দাঁড়াচ্ছে, যদি তারা কোঅপারেট করতে পারতো, একজন আরেকজনের সঙ্গে চুক্তিতে আসতে পারতো, সেটা এরকম যে ঠিক আছে এখন থেকে আমরা ঠিক সেই পরিমাণ গাছই কাটবো যেই পরিমাণ গাছ ন্যাচারালি জন্ম নিতে পারে একটা জঙ্গলে। তাহলে কি দাঁড়াচ্ছে, তার একটা নির্দিষ্ট পরিমাণ গাছ কাটবে এবং বাকিটুকু কাটবে না। কাটার ফলে পরবর্তীতে ওই যে কাটা গাছের অংশটুকুতে, জঙ্গলটুকুতে আবার নতুন করে গাছ তৈরি হয়ে উঠবে। তারা তখন অন্য জায়গা থেকে কাটা শুরু করবে অল্প করে। এর ফলে যেটা হলো, তারা সারা জীবন বা যতদিন পর্যন্ত কোম্পানি লাইফ ততদিন পর্যন্ত কিন্তু তারা ব্যবসা করে যেতে পারছে। একদিক থেকে কাটছে, আরেকদিকে নতুন করে গজাচ্ছে। একটা যদি চুক্তি করে নেয়, মানে সব কেটে না ফেলে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এই টিম্বার লগিং কোম্পানির এই এক্সাম্পল থেকে যে আমরা যদি কোঅপারেট করি, পারস্পরিক চুক্তিতে আসি, তাহলে আমরা সবাই এখান থেকে বেনিফিটেড হব। তো এইটাও আমাদেরকে বলছে যে কেন মানুষ সামাজিক চুক্তিটা করেছিল আসলে, কারণ এটা এখান থেকে সবারই বেনিফিট পাওয়ার কথা। ওকে, এখন সোশ্যাল কন্ট্রাক্টের মধ্যে একটা ছোট কি বলবো কাটার মতো জিনিস বলতে পারো, সেটা হচ্ছে এরকম যে কিছু ফ্রি রাইডার প্রবলেম। ফ্রি রাইডার মানে হচ্ছে যারা মুক্ত আরোহী, রাইডার মানে আরোহী। মুক্ত আরোহী কিরকম, কিছু মানুষ আমরা সোসাইটিতে দেখি যারা সামাজিক যে বিধিবিধানগুলো আছে যারা সবাই মেনে চলে, তারা সেইগুলা মানতে চায় না, তারা হচ্ছে ফ্রি রাইডার। হ্যাঁ, when a society adopts social contract, some members of the society may break the contract. তারা সেই চুক্তিটা, সেই সামাজিক নিয়ম বিধিমালা তারা ভঙ্গ করে। someone may try to cut in line in traffic. একটা মুভি থিয়েটার তোমরা দেখেছো হয়তো অবশ্যই, যখন বাসে ওঠার জন্য, সিনেমায় ঢোকার জন্য বা ট্রাফিক সিগন্যালে যখন গাড়িগুলো থেমে দাঁড়ায়, লাইটে থাকে, কিছু মানুষ সেটাকে মানতে চায় না, তারা সবাই যখন থেমে তাকে ফাঁক দিয়ে বের হয়ে যেতে চায়, তাই না? কিংবা লাইন ভেঙে সবার সামনে চলে যেতে চায়। তো সবার পিছনে না দাঁড়িয়ে তারা এই সুযোগটা নিতে চায়, এদেরকে আমরা বলছি ফ্রি রাইডার। তোমরা দেখো একটা সিম্বলিক পিকচার আমরা দেখতে পাচ্ছি, যেটা আমাদের বাংলাদেশে ঈদের সময় আমরা দেখি ঢাকার কমলাপুরের রেল স্টেশনে এরকম মানুষের অসংখ্য লম্বা লাইন থাকে। এবং এই ক্ষেত্রে যারা দেখি আমরা সবসময় এটা চোখে পড়বে তোমাদের, যদি কখনো এরকম লাইনে থাকো, যে কেউ না কেউ পিছন থেকে চেষ্টা করে সামনের মাঝখান দিয়ে কোথাও না কোথাও ঢুকে যেতে, যাতে পিছনে সবার পিছনে দাঁড়াতে না হয়। তো এরাই হচ্ছে ফ্রি রাইডার। এখন এদের ক্ষেত্রে দুইটা জিনিস করতে পারে, এক, সে হয়তো সত্যি সুযোগ পেয়ে যেতে পারে, পেয়ে গেলে সে টিকিটটা আগেও পেয়ে যেতে পারে। কিন্তু আবার এইটা হতে পারে যে মানুষ প্রতিরোধ করে দাঁড়াতে পারে যে না, তুমি পরে আসছো, তুমি কেন আমার সামনে দাঁড়াবা। ফলে সবার প্রতিরোধের মুখে সে কি হয়, সে কিছুক্ষণ ঝগড়াঝাটি করে সে তখন বাধ্য হয় সবার পিছনে গিয়ে দাঁড়াতে।
তো এতে যেটা হয় যে যেই সময়টা তার নষ্ট হলো সেই সময়ের মধ্যে হয়তো আরো 20 জন পিছনে লাইনে দাঁড়িয়ে গেছে, তাকে দাঁড়াতে হয় এই 20 জনের পিছনে। তার মানে দাঁড়াচ্ছে যেটা ফ্রি রাইডারদের ক্ষেত্রে দুইটা হয়তো হয় তারা গেইনার হবে, তারা লুজার হবে। লাইক ট্রাফিক সিগন্যাল ভঙ্গ করে কোনো গাড়ি যদি খুব দ্রুত পার হয়ে যেতে চায়, তখন সে হয়তো ফাঁক দিয়ে হয়তো আগেও চলে যেতেও পারে, কিন্তু আবার পুলিশের নজরে পড়ে গেলে তাকে ধরে হয়তো একটা বড় অঙ্কের ফাইনও করে যেতে পারে, তাই না? তার মানে দুইটা রিস্ক। এরাই হচ্ছে ফ্রি রাইডার, এরা হচ্ছে সোসাইটির নিয়ম মেনে নিতে চায় না। দেখতে পাচ্ছি আমরা আরেকটা সিম্বলিক পিকচার, দুজন মানুষ কষ্ট করে সাইকেল চালাচ্ছে আর একজন আরামে বসে সামনে যাচ্ছে। হ্যাঁ, সে হয়তো আরামেই যাচ্ছে ফ্রি রাইডার হিসাবে, কিন্তু একটা হতে পারে একসময় তাকে নামিয়ে দিতে পারে, দেন তারা গন্তব্যে অনেক আগে পৌঁছে যাবে, এবং যখন সে মাঝপথে থামবে, নামিয়ে দিবে, তখন সে আর কোনো বাহনই পাবে না, তাকে বাকি রাস্তাটুকু হেঁটে যেতে হবে। এটা হচ্ছে ফ্রি রাইডারদের তোমার একটা ডিলেমা বা একটা পাজল বলতে পারো, যে সে কোনটা আসলে বেছে নিবে। হ্যাঁ, তার কনক্লুশন কি দাঁড়াচ্ছে? উই আর মাচ বেটার অফ হ্যাভিং অ্যান্ড অবেইং কন্ট্রাক্টস। আমরা অনেক বেটার থাকবো, বেটার অফ থাকবো যদি আমরা সামাজিক চুক্তিটা বা কন্ট্রাক্টটা মেনে নিই, যে কোনো সামাজিক চুক্তি, এটা আধুনিক কালো হতে পারে, এবং দেন উই আর উইদাউট দেম, এটা ছাড়া বা সামাজিক চুক্তি যদি মেনে না নিই, কারণ লাইনে দাঁড়াতে হবে এমন কোনো নিয়ম কোথাও নেই, কিন্তু তারপরে মানুষ লাইনে দাঁড়ায় যে সবাই এতে সুবিধা পাবে, সবারই ভালো হবে। এটা একটা বড় আমাদের জন্য একটা ব্যাখ্যা যে কেন মানুষ সামাজিক চুক্তিটা মেনে নিয়েছিল। ওয়েল, আশা করছি তোমরা টমাস হবসের সামাজিক চুক্তি মতবাদটা এতক্ষণে কিছুটা হলেও হৃদয়ঙ্গম করতে পারছো। এখন যেটা আমরা পাচ্ছি, ওয়ান অফ দ্য স্ট্রেংথ অফ দ্য সোশ্যাল কন্ট্রাক্ট থিওরি ইজ দ্যাট ইট গিভস আস আ প্যালুসিবল অ্যান্সার টু দ্য কোশ্চেন। এই প্রশ্নের হোয়াই শুড উই অবে মোরাল রুলস, কেন আমরা নৈতিক আইনগুলো মেনে চলবো, যেটা আমি এতক্ষণ বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, যে মেনে চলবো এই কারণে যে এটা আমাদের জন্য একটা বেস্ট রেজাল্ট দিবে। আমরা সবাই যদি না মানি, সবাই যদি একসঙ্গে বাস কাউন্টার বা ট্রেন কাউন্টারে হুমড়ি খেয়ে পড়ি, আমাদের মধ্যে অবশ্যই মারামারি বিশৃঙ্খলা বেঁচে যাবে। দেখা যাবে অল্প কিছু মানুষ হয়তো টিকিট পাবে, কিন্তু বেশিরভাগই পাবে না, কিন্তু সবাই কোনো না কোনো ভাবে ইনজুর্ড হবে। কিন্তু সবাই যদি মেনে নিই, দেখা যাবে একসময় আমরা সবাই পাবো, কেউ আগে আর বা কেউ পরে, যে আগে আসছে সে ডেফিনিট আগে সুবিধা পাবে, কিন্তু তাহলে সবার জন্য সেটা মঙ্গলকর হবে। এবং হুইচ মোরাল রুল শুড উই অ্যাকসেপ্ট, কোন মোরাল রুলস গুলো আমরা অ্যাকসেপ্ট করে নিব। ডেফিনেটলি যেটা আমাদের জন্য বেটার সেটাই আমরা মেনে নিব, যেটা আমাদেরকে ফ্যাসিলিটেট করে হারমোনিয়াস সোশ্যাল লিভিং, একটা সৌহার্দ্যপূর্ণ সামাজিক জীবন, সেটাই আমরা মেনে নিব। আর সেগুলাই সেই রুলগুলো আমরা মেনে নিব যে রুলগুলো প্রহিবিটিং মার্ডার, অ্যাসাল্ট, রেপ এন্ড থেফট, যে রুলগুলো আমাদেরকে এইগুলোতে বিধিনিষেধ দেয়। ঠিক আছে? তাহলে কি হবে, আমাদের একটা পৃথিবীটা বাসযোগ্য সুন্দর পৃথিবী হয়ে উঠবে, এবং সেটাই হবে আমাদের একটা হারমোনিয়াস লিভিং। তো আশা করি তোমরা আমার কথাটুকু বুঝতে পেরেছো। তো এইখানে আমি শেষ করব। শেষ করার আগে আমি যে কথাটুকু তোমাদের সঙ্গে বলতে চাই সেটা হচ্ছে, টমাস হবস যে সামাজিক চুক্তি মতবাদটা দিয়েছিলেন, তার প্রধানতম উদ্দেশ্য ছিল এইটা যে এইটাকে দেখানো যে কেন, কিভাবে একটা রাষ্ট্রের জন্ম হলো, এবং কিভাবে রাজার ক্ষমতাটা হচ্ছে সুপ্রিম বা চূড়ান্ত ক্ষমতা। অন্যদিকে টমাস হবস এই যে তার রাষ্ট্র দর্শনটা দিয়ে গেছেন, তার পিছনে তার অন্যতম একটা প্রধানতম বিষয় ছিল যে মানব প্রকৃতি সম্পর্কে তার ধারণা, মানুষ সম্পর্কে তিনি কি ভাবতেন। টমাস হবস মানুষকে খুব খারাপ ভাবে দেখেছেন, নেগেটিভ নেগেটিভ ওয়েতে দেখেছেন। তার মতে মানুষ হচ্ছে চূড়ান্ত রকম স্বার্থপর এবং নোংরা এবং ব্রুটাল, হ্যাঁ, নির্মম। কেন? তার তার একটা বিখ্যাত উক্তি হচ্ছে, মানুষ খুব সহজেই তার বাবার মৃত্যুশোক ভুলে যায়, পিতৃশোক ভুলে যায়, কিন্তু তার যদি কোনো সম্পদ হারানো যায় তাহলে সে সেটা সহজে ভুলে না। এবং তোমরা দেখো, কথাটা কিন্তু খুব মিথ্যেও তিনি বলেননি। আমরা সবসময় আমাদের সম্পত্তি, আমাদের সম্পদের দিকেই সবসময় বেশি মনোযোগ দিই। এক্ষেত্রে বাবা মা, ভাই বোন বা অন্য অনেকেই আমরা ভুলে যাই। এতে এতে বোঝা যায় যে মানুষ আসলে স্বার্থপর, তাই তো? তো এইটাই তার দর্শনের মূল মূল প্রেক্ষাপট হয়ে ওঠে, যে তিনি মানুষ সম্পর্কে এই ধারণার পরিপ্রেক্ষিতেই তিনি প্রকৃতি রাজ্যের একটা নির্মম ভয়ঙ্কর একটা চিত্র এঁকেছেন, এবং তার প্রেক্ষিতে তিনি তার সামাজিক চুক্তি মতবাদটা দিয়ে গেছেন। তো এই এই ক্ষেত্রে আমার একটু বলার হচ্ছে, তোমরা একটু খেয়াল করে দেখবে যে মানুষ ব্যক্তিগত জীবনে যেমন থাকে, তার পারিপার্শ্বিক অবস্থা, তার পরিপ্রেক্ষিতে কিন্তু তার দর্শন, তার মনোভাব গুলা গড়ে ওঠে। ইনফ্যাক্ট আমরা যদি টমাস হবসের ব্যক্তিগত জীবনটা একটু দেখি, টমাস হবস কিন্তু ব্যক্তি জীবনে খুব অসুখী ছিলেন, ফলে তার এই অসুখী মনোভাবের প্রতিফলন দেখতে পাই আমরা তার রাষ্ট্র দর্শন। এবং তার বিপরীত জন লক, যেটা আমরা আগামী ক্লাসে আলোচনা করব,
জন লক ব্যক্তি জীবনে খুব সুখী ছিলেন, খুব ভালো মানুষ ছিলেন। ফলে তার দর্শনে আমরা সেই ভালো মানুষই বা মানুষ সম্পর্কে তার পজিটিভ মেন্টালিটির একটা প্রতিরূপ আমরা দেখি। তো আমরা শেষ করবো শুধু এই কথাটুকু বলে আমি যে টমাস হবস এই সমাজ শক্তির মতবাদের মধ্যে দিয়ে বলতে চেয়েছিলেন যে যে রাজা তিনি হচ্ছে সার্বভৌম ক্ষমতার মালিক এবং জনগণ অবশ্যই তার সমস্ত আদেশ নিষেধ মেনে নিবে, যদিও সেটা জনগণের জন্য অকল্যাণকর হয়, যদিও এটা তার জন্য ভালো না হয়। ইভেন রাজা যদি স্বৈরাচারী হয়ে ওঠেন, রাজা যদি জনগণকে নির্যাতন করেন, তবুও জনগণের কোনো অধিকার নেই রাজার বিরুদ্ধে বিদ্রোহ করার, তার ক্ষমতাকে কেড়ে নেওয়া। কারণ হচ্ছে ওই যে আদিমকালে সমাজ শক্তি মতবাদের মধ্য দিয়ে রাজা জনগণ চুক্তি করে রাজাকে হাতে তার সার্বভৌম ক্ষমতাটা দিয়ে দিয়েছে, ফলে সেটা আর কখনোই সে প্রত্যাহার করতে পারে। তো এই ছিল আজকের আমার আলোচনা টমাস হবস সম্পর্কে। আশা করি তোমরা কিছুটা হলেও তোমাদের এটা পরিষ্কার হয়েছে, এই অংশটুকু ক্লিয়ার হয়েছে। তারপরে যদি কারো কোনো অস্পষ্টতা থাকে বা আমার তথ্যগত কোনো বিভ্রাট থাকে, আমাকে যদি তোমরা কষ্ট করে একটু মেইল করো, ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো তোমাদের মেইলের উত্তর দেওয়ার জন্য। এবং প্রথম স্লাইডেই যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগোটা দেওয়া আছে সেখানে আমি আমার মেইল নাম্বারটা দিয়ে দিয়েছি, তোমরা এখানে একটু দেখে নিও। সেই পর্যন্ত ভালো থাকো, দেখা হবে ইনশাআল্লাহ আগামী ক্লাসে। তোমরা ভালো থাকো, আল্লাহ।